আমার ছেলেটার কি হতো? কতটা ভীত সন্ত্রস্ত হলে গা কাঁপিয়ে জ্বর আসে তা ভেবে পরিমাপ করা যাবে না। টেকনিক্যাল ডিভাইসের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। নন এবং ইমরান এলিভেটরের ব্যাপারটা খতিয়ে দেখে জানতে পারল এরূপ কোনো সমস্যা আগে কখনো হয়নি। এলিভেটর ত্রুটিযুক্ত বা সমস্যাও খুঁজে পায়নি টেকনিশিয়ান। পুরো ব্যাপারটা দুর্ঘটনার মাঝে কারোর কোনো হাত নেই। আরও বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারত। মনে হয় সেই জ্বর সেরেছে বেশ কিছুদিন পর। মিনাজ মেয়েকে নিয়ে বড্ড দুশ্চিন্তাগ্রস্ত ছিল। আজ মেয়েটা খুশি মনে কলেজের কোচিংয়ে গিয়েছে। যাওতে কিছুটা প্রশান্তি পেল। কলেজে এসে ক্লাসে বসে ভাবছে, মানুষ লিফটে উঠলে হয় রোম্যান্স, আর আমি লিফটে উঠলে হলো টেকনিক্যাল ডিভাইস। একটা ব্যাপারে মনের অনুভূতি যথেষ্ট শক্তপোক্ত। আর কোনো দ্বিধা নেই, যা হওয়ার হবে। তবে পেছাবার পাত্রী সে নয়। কিছুক্ষণ আগেও চয়ন বলে বসল, ইউ আর গন মোনা, কমপ্লিটলি গন, কন্ট্রোল ইউরসেলফ, নতবা ঝড় তুলবি তুই। কিছুক্ষণ হলো কলেজ থেকে ফিরেছে মোনা আজ। মাথায় চয়নের বলা শেষ কথাটি ঘুরছে। পুরো রাস্তা রিকশায় ভাবতে ভাবতে বাসে এসেছে। এত দুর্বল চিত্রে মেয়ে তো মোনা নয়। মনের মাঝে উকি দেওয়া সন্দেহকে অগ্রাহ্য করতে উঠে আলমারির কাছে চলে যায়। কদিন আগে জন্মদিন পার হয়েছে। কথা ছিল সাদাব ভাইয়ের সবাইকে বাসে দাওয়াত দিবে। কত প্ল্যান ছিল, দাঁতে দিল না। এরপর জ্বর, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়াতে সব বানচাল। জন্মদিনে বাবার দেওয়া উপহারের নীল জামদানি শাড়িটি নামিয়ে ফুপির কাছে গেল পরিয়ে দিতে। মায়া উপলক্ষ কি জানতে চাওয়ার জবাব দিল, তোমার খেমটি বুড়ি মায়ের জন্য কি সাদাফ ভাইয়ের ট্রিট দিতে পেরেছি? কত সুন্দর আকর্ষণীয় সব গিফট দিয়েছে আমাকে। মায়া হেসে শাড়ি পরাতে পরাতে বলে, তাহলে আজ টিউলিপের দিকে যাওয়া হচ্ছে, তাই তো? মোনা উপনিস মাথা নাড়ে ফুপির গলা জড়িয়ে পড়ল। ও ফুপি, যাবে তুমি? যেতে তো মন চাইছে, কিন্তু পারবো না, বের হতে হবে। তাই আবার আজ এঙ্গেজমেন্ট ভুলে গেলি? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা যাও, আমাকে কিছু টাকা দাও, একটা কেক নিয়ে যাই। মায়া ব্যাগ থেকে 1000 সহ কিছু খুচরা টাকার নোট বের করে বলল, জানি যেতে পারবি, তবু সাবধানে যাস, আর ছোট ফোনটা নিয়ে যাস। মোনার একটি নোকিয়া 1120 ফোন আছে। এছাড়া ল্যাপটপ আছে। পড়াশোনার যাবতীয় কাজ ল্যাপটপে করে। আশা থেকে বাইরে এই বিশেষ মডেলের ফোন নেওয়ার অনুমতি আছে। বাবা বলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালো হলে একটি নতুন ফোন কিনে দেবে। অবশ্য মোনার ফোনের প্রতি আকর্ষণ খুব একটা বেশি নেই। বাসায় বাবা আসলে তার ফোন মোনার কাছে থাকে। মায়ের ফোনটাও মোনার কবজায় পাওয়া যায় বেশিরভাগ সময়। মিনাজ মেয়েকে স্বাধীনতা দিয়েছে, তবে সেই স্বাধীনতায় হস্তান্তর করার অধিকার নিজ হাতে রেখে দিয়েছে। উক্তি বয়সটাকে সাবধানী চোখে পর্যবেক্ষণ করার জন্য দক্ষ হাতে পরিচালনা করছে মেয়ের স্বভাব। বাবার অফিসে 13 তলায় সিঁড়ি পেয়ে ওঠা মারাত্মক কষ্টসাধ্য। এলিভেটর দেখলে চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ানক তেতো চিত্র। হাতে কেক, অন্য হাতে খাবার নিয়ে উঠতে চাইল সিঁড়ি পেয়ে। কেয়ারটেকার আঙ্কেল এগিয়ে এসে বলল, ম্যাডাম লিভ দিয়ে যান। মোনা ভয় পাই, তা এই লোককে কিছুতে জানতে দেওয়া যাবে না। তাই মাথা নাড়িয়ে বলল, আপনি বরং এই জিনিসগুলো অফিসে দিয়ে আসুন। আমি এখন সিঁড়ি ব্যায়াম করব। সিঁড়ি ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কেয়ারটেকার অবাক হলেও চুপ রইল। মালিকের মেয়ে বলে কথা, এদের মতিগতি ঠিক নেই। মোনার কথা অনুযায়ী চলে গেল লিফটের সামনে। একটু একটু করে 10 তলায় এসে হাঁপিয়ে উঠল মোনা। পায়ের ব্যথায় পা নাড়তে পারছে না। সবে তো জ্বর সালো 2 দিন। শীতে বসে পড়ল, একটুখানি পানি খাওয়া প্রয়োজন। এই ফুলেরও টিউলিপের হেড অফিস আছে মোনা জানে। নতুন হয়েছে, তাই শাড়ির কুচি ধরে পা খুঁড়িয়ে ভেতরে ঢুকে উকি ঝুঁকি দিচ্ছে। একজনকে যেতে দেখে ডাক দিল। দেখে মনে হলো এই ফ্লোরের হেলথ ইনচার্জ। মহিলাটির কাছে আসতেই জানালো, আন্টি, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে? কে তুমি? এখানে কিভাবে এলে? বলছি সব, গলা শুকিয়ে গিয়েছে। মহিলাটি দয়া হলো। 1 গ্লাস পানি দিতেই মোনা ঢকঢক করে গলদকরণ করে নিল। ধন্যবাদ দিয়ে বলল, আমি হেড অফিস যাব, সিঁড়ি দিয়ে উঠলাম তাই ক্লান্ত। কথা শুনে কোনো ভাবগতি দেখালো না সেই মহিলাটি। নিজের পথে চলে গেল। এরই মাঝে মোনা একটু ঘুরে দেখছে অফিসের ইন্টেরিয়র ডিজাইনগুলো।
বেশ সুন্দর। সামনে টেবিল থেকে শিশার আওয়াজ কানে এলো। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল এই ফ্লোরে কোনো অফিসার হবে হয়তো, কিন্তু চরম অসভ্য। এদের মাঝে একজন বলল, ম্যাডাম, এটা তো এফডিসি নয়, ভুল করে এসেছেন। মোনা পিছন ফিরে দেখে চুলবিহীন মাথার এক পুরুষ এমন বিচ্ছিরি মন্তব্য করলো। তার সাথে তাল মিলিয়ে পাশের জন বলল, আপনার শাড়ির কালারটা সুন্দর। আশপাশটা তাকি মোনা কিছু একটা ভেবে জবাব দিল, আমার হাতের চরটা আরো সুন্দর, সেই সাথে মিষ্টিও। খাবেন নাকি? অফিসের বাকি ডেস্কের অনেকে শুনে মিটিমিটি করে হাসছে। দুজন অপমান বোধ করে তেরে এগিয়ে এসে বলল, কোনো সাহসে অফিসে ঢুকেছেন? কে দিয়েছে এই অধিকার? কিঞ্চিত মেজাজ খারাপ হলো। পরোয়া না করে মোনার সামনে এগিয়ে স্ট্রাকচার দেখতে দেখতে ভাবছে, এটা বেশি ডিজাইনেবল, চকচক করছি, হয়তো নতুন ইউনিট। মোনালিসা, তুমি এখানে? সেই পরিচিত আকর্ষণীয় আবেশিত এবং হৃদয়ে তোলা জাগানো স্বর। বৃষ্টির সুমিষ্ট পরশ। ইমরানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভুলে এই ফ্লোরে এসে পড়েছি, না আসলে তো জানতামই না কিছু লাফাঙ্গার আদব কায়দাহীনদের আপনারা চাকরি দিয়ে রেখেছেন। মোনা ইমরানের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। অফিসের প্রত্যেক সদস্য দাঁড়িয়ে আছে বসকে দেখে। ভেতরে মিটিংয়ে ব্যস্ত ছিল ইমরান। বাইরে ক্লাস ভেদ করে মোনার অবয় দেখে মিটিং ছেড়ে উঠে আসে। কথা হলো মাত্র, উচ্চারণ করা প্রতিটি বাক্যের অর্থ কী। কে লাফাঙ্গা? কাদের চাকরি দিয়েছে? এতটুকু নিশ্চিত মেয়েটা কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছে, নতুবা এত কঠিন কথাও বলতো না। আরও 3 তলা উঠে মোনা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধপ করে চৈতির কিউবিকলের সামনে বসল। মোনাকে দেখে সবাই মুচকি হাসি দিল। কিছুক্ষণ আগে রহমত ভাই সেই সংবাদ দিয়েছে মোনা মেয়েটি এমন যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। নিজেদের মাঝে আড্ডায় মেতে উঠতেই রিমি বলে উঠল, মোনা, তুমি তো থাকবে কিছুক্ষণ, তাই না? জি আপু। তাহলে হাতের কাজটা শেষ করে ক্যান্টিনে যাব। নয়ন স্যারের কাছ থেকে একটু সময় নিও, ইমরান স্যার সময় দেবে না। অফিসিয়াল ডোকরাম বলে একটা কথা আছে। মোনা উঠে বাবার কেবিনে চলে গেল। তার পাশের কেবিনের নেম প্লেটে লেখা ইমরান শরীফ খান। আজ কেন এমন হচ্ছে? এই মানুষটা সম্পর্কিত যাই ঘটছে, যাই দেখছে, সব কিছুতেই অন্যরকম অনুভূতি। লাঞ্চ আওয়ারে সাদাব সবাইকে ডেকে নিয়ে এলো অফিসের প্রোগ্রাম কর্নারে। মিনহাজ আজ মেয়েকে অফিসে দেখে বেশ খুশি। একা বাসায় মেয়েটা হয়তো ভালো বোধ করছে না। মোনাকে মাঝে রেখে হাতের ছুরিটা ধরিয়ে দিল। মিনহাজ এবং নয়ন একপাশে দাঁড়িয়ে আছে। ইমরানকে আসতে বলাতে সে নাকচ করেছে মিটিংয়ের বাহানায়। তবে মোনা সঠিক জানে নাকচ করার কারণ। ভেতরে যে কাণ্ড ঘটিয়েছে তা যদি বাবা বা মামা টের পায়, নির্ঘাত মাইনর হার্ট অ্যাটাক হয়ে যাবে। কেক কাটা শেষে হলে ইমরান এসে একপাশে দাঁড়ায়। মোনা বাবা মামাকে কেক খাইয়ে কেক হাতে ইমরানের দিকে এগিয়ে গেল। অজানা কারণে ইমরান পিছিয়ে গেল। মোনা পুনরায় এগিয়ে আসলো। মুখের সামনে কেক ধরে ইমরান একটা গিফট বক্স এগিয়ে বলল, মান, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। এখন কেক নিন। সরি, আমি সুগার অ্যাভয়েড করি। মোনার মাথায় দুষ্টামি খেলে গেল। নয়নের চোখ মিল মোনাতে। নয়ন ইশারা দিয়ে বলল, কর। মোনা ঠুস করে রেড ভেলভেল কেকটা ইমরানের বাম পাশের গালে লাগিয়ে দিল। বাজখাই গলায় ধমক এলো মিনহাজের। মোনা! কেঁপে উঠল মোনা সহ অফিসের প্রতিটি সদস্য। নয়ন মোনার পাশে এসে দাঁড়ায়। নিজে চমকে গেল মেয়েকে এভাবে ধমক দেওয়াতে। মেয়ের দিকে আঙ্গুল তুলে বলে, এইসব অসভ্যতা আমি শিখিয়েছি আমি? এভাবে ধমকে বলাতে ইগোতে লাগলো মেয়েটার। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে বিষাদ অশ্রু। ইমরানের নজরে পড়ল শ্যামাঙ্গিনীর ফুলো আদুরে গালে অশ্রুর দাগ। মিনহাজের দিকে তাকিয়ে বলল, এভাবে মেয়েকে ধমকানো খুবই বাজে মিস্টার মিনহাজ। আমি যখন রিয়্যাক্ট করছিলাম, আপনি কেন এমন বিহেভ করবেন? টেবিলের উপর থেকে একটা টিস্যু নিয়ে মোনার হাতে ধরিয়ে দিয়ে বলল, মুছে দাও তো সুইট বাট। বাবার দিকে তাকানোর সাহস নেই, কিন্তু মামার দিকে তাকাতে নন সম্মতি দিল। মসৃণ মোলায়েম স্পর্শ ইমরানের পছন্দ হয়নি। এই স্পর্শ সর্বনাশের। মোনার মলিন চোখের অশ্রু সকলের সামনে মুছে দিয়ে বলল, কাঁদবে না, তোমার সুন্দর চোখে জল বড্ড বেমানান প্রিয় মোনালিসা। মোনার মাথায় হাত চুলগুলো এলোমেলো করে দিল।
এদিকে মোনা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। এতটা আশা করেনি। নিজেকে সামনে ব্যক্তিগত অফিস রুমে চলে এলো ইমরান। তামান্না চৈতি এসে আগলে ধরল মোনাকে। মিনাজ রাগ করে নিজের কেবিনে চলে গেল। এদিকে নয়ন এসে হেসে বলে, বোকা মেয়ে, কাচ্ছিস কেন? বাবারা এমন বকা দেয়, আমরা মজা পেয়েছি। মোনা গাল ফুলিয়ে বলে, আমাকে বকা খাইয়ে মজা পেয়েছো? তুমি ইশারা দিলে কেন? আমি না হয় দুষ্টু, তুমি না করতে পারলে না মামা? তোর মামা না না করা কি আমার স্বভাবের সাথে যায়? আমি নিজেই তো ওরে কেক লাগাতাম। তোর বাপ যেভাবে ধমকটা দিছে, সাহস হয় নাই। মোনা সহ বাকিরা হেসে দিল। অফিসের বাকিরা জানে মোনা নয়নের বড্ড ন্যাওটা। ভাগ্নিকে পেলে নয়ন ইউনিমার্টে এসেছে বাবার হাত ধরে। সাথে আছে সেই ভদ্রলোক। বাবার মানুষজনদের অবস্থা নাজেহাল। তরুণী চকলেট প্রেমে জন্য ছোটবেলায় বাসায় কেউ আসলেই বলেই বসতো, চকলেট এনে তো, না আনলে বিল হও। জানো না এবারে ছোট্ট বাচ্চা হাতে পতা মেহমান। লজ্জায় পড়ে যেত পরিবারের সবাই। আজও এমন একটা কাজ হয়েছে। বাসে একটা গুরুত্বপূর্ণ কাজে ইমরান এসেছিল। মোনা মুখ ভেঙচি দিয়ে শুনিয়ে শুনিয়ে বলেছে, এই বাসায় যে একটা সুইট মেয়ে আছে, এটা কি কারো নজরে পড়ে না? একটা ড্রেয়ারি মিল্ক তো হাতে করে নিয়ে আসা যেত। কর্টেসিও বোঝে না। অথচ এই মেয়ে তখনও চকলেট খেতে ব্যস্ত। সবেমাত্র খেয়ে উঠেছে, হাত পা ছড়িয়ে কার্টুন দেখছে আর চকলেট নামক মিষ্টান্ন ভোজনে নিজেকে মগ্ন করে রেখেছে। কতটা চকলেটখোর স্বভাবের হলে হাতে চকলেট নিয়ে পুনরায় চকলেট চাই। ইমরান লজ্জা পেয়ে গম্ভীর গলায় বলল, সরি, একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি তোমার বাবার কাছে। চাইলে তুমি আধ ঘন্টা পরে আমার সাথে যেতে পারো শপে। খুশিতে টগমগ করে উঠল মোনা। দুপাশে মাথা নেড়ে চোখ ঝাপটে বলল, থ্যাংক ইউ অ্যাংরি জেন্টলম্যান। বড়ই অদ্ভুত এই মেয়ে, আবার নতুন সম্বোধন। মামুন সাহেব এবং মিনহাজ দুজনই হাসছে মোনার ব্যবহারে। কয়েকটা দিনে সবাই বেশ সুন্দরভাবে মানিয়ে নিয়েছে প্রতিটি ব্যাপারে। তবে ইমরান বেশ চিন্তিত। তার মন অজানা কারণে অসঙ্গত কিছুর ইঙ্গিত দিচ্ছে। মিনহাজের সাথে কাজ শেষ করে ইউনিমার্টের দিকে রওনা হয়েছে। বর্তমান পরিস্থিতি এই যে মেয়েটা পছন্দ অনুযায়ী চকলেট নিচ্ছে। ইমরান আলাদা হয়ে টুকটাক শপিং করছে ঈশান, তুষি ও সামান্তার জন্য। বেড়াতে এসেছে মামার বাড়ি সামান্তা, বংশের একমাত্র আদরের মেয়ে। সব আদর প্রাপ্তি তার। পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে দেখে মোনা শপিং করছে তার বাবার সাথে। তবে ফোনে মেসেজ এলো কি করে মোনার নাম্বার থেকে। জন্মদিনের দিন ইমরানের কেবিনে গিয়ে ঠান্ডা মাথায় কিছু কথা বলে এসেছে, যা মোটো কাম্য নয়। ফোনের মেসেজ পড়ছে বিপি করে, সরে দাঁড়ান বলছি। ক্যাশে বসা মেয়েটি আমার ইমরান সাহেবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। স্তব্ধ হয়ে মেসেজটি একদমে পড়ে ঘাবড়ে গেল ইমরান। আগের জায়গায় ধের দাঁড়িয়ে আছে। কি বলছে এমি? আমার ইমরান সাহেব। অস্বস্তিতে ভরে গেল ভেতরটা। বড্ড অপরাধী লাগছে নিজেকে। নামে সম্বোধনে যাচ্ছে তাই অবস্থা। ঘেমে উঠছে শরীর। পাশে মিররে নিজেকে খুঁটিয়ে দেখতে লাগলো। অফ হোয়াইট শার্ট পরনে, কুচকুচে রঙা গ্যাবার্ডিন প্যান্ট, হাতে একটা খুব সাধারণ হাতঘড়ি। দামটাও জানেনি। আইরিনাপা উপহার দিয়েছে। নিজের বলতে শুধু চ্যানেল ডি বলো পারফিউমটি। পারফিউম ভাবতেই মনে পড়ল সেদিনের কথা। মোনা নীল শাড়ির আঁচল গুছিয়ে ইমরানের কামরায় এসে বলল, কেক কাটবো, আসুন আমার সঙ্গে। উপেক্ষা করে ইমরান কাট উত্তর দিল, আমার কাজ আছে, তুমি যাও। ছবি তুল, আমি পরে ছবি দেখে নিব। না গেলে কিন্তু আপনার অপছন্দের কিছু করে বসবো। ইমরান চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো মোনার গতিবিধি। মোনা পুনরায় বলল, আপনাকে একটা খুশির সংবাদ দিতে আসলাম। এহসান স্যার বিয়েটা করেননি। আমার কাছে চয়নের জন্য এহসান স্যারকে বেশ লেগেছে। ইমরান কথা না বাড়িয়ে অনিচ্ছুক মৃদু হেসে বলল, আচ্ছা, তাদের অভিনন্দন জানিয়ে দিও আমার পক্ষ থেকে। তা দিব। একটা কথা ছিল। কি কথা? আমারও এহসান স্যারের মতো একজনকে নিজের জন্য পছন্দ হয়েছে। তবে আমার জন্য সেরা কে জানেন? কে? আমার ইমরান সাহেব।
তীক্ষ্ণ চক্ষুদয় স্থির তরুণীর পানে। এতদিনের সন্দেহ কোনোভাবেই যেন সত্যের দিকে না যায় মনে মনে প্রার্থনা ছিল। এভাবে তা বাস্তব হবে কে জানত। মাঝে মাঝে জীবনে অযাচিত কিছু ঘটে যায়। অল্প বয়সের আবেগ মেয়েটার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। ভয়ঙ্কর এই আবেগ আগ্নেয়গিরির মতো ফুলে ফেপে উঠবে। মনের আড়ালে থাকা ভয়টা তবে সত্যি হলো। মোনা একেবারে কাছে চলে এসেছে ইমরানের। সন্নিকটে এসে জোরে শ্বাস টেনে বলল, ইমরান সাহেব, দ্য স্মেল ইজ হিলিং মাই মাইন্ড। খুসখুস করে কেশে মোনাকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। গ্লাসের পানি পান করে বলল, ঠিক আছে যাও, তুমি কেক কাটো। আর আপনি? আসছি। কিছুক্ষণ আগে না যাওয়ার সম্ভাবনা চিন্তা করলো, মত বদলে ফেলো মিনিটের মাঝে। যাবে না বললে যদি এই মেয়ে নতুন কাণ্ড ঘটিয়ে বসে। এই কটা দিন ইমরান সঠিক বুঝতে পেরেছে মোনা না শব্দটি পছন্দ করে না, না উচ্চারণ করলে সেই কাজ বাই হুক অর কুক হ্যাঁ করিয়েই ছাড়বে, যা ইমরানের ব্যক্তিগতভাবে অপছন্দনীয়। এরই মাঝে ইমরানের নাম নিয়ে ঘটনা আরও পরিষ্কার করে দিয়েছে। স্মার্টলি হ্যান্ডেল করা হবে বুদ্ধিমানের কাজ, নতুবা দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যাবে। মনে হেসে বের হতে হতে কেই উঠল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল। মিষ্টি মধুর সুরেলা কণ্ঠ, যেন এই গান শুধু এই কণ্ঠের জন্যই তৈরি। হতচকিত ইমরান মোনার দিকে চক্ষু নিবদ্ধ করল। উপস্থিত মানবী এতটুকু উপলব্ধি করতে পারেনি সামনে একটি গানের দুটো চরণ কিভাবে দুজনের মনে ভিন্ন রকম ঝড় তুলেছে। কারো মনে এক আকাশ সন্দেহ, অন্য মনে নব্য সত্য জেগে ওঠে অনুভূতির চরের উপখ্যান, যাকে উপেক্ষা করার ক্ষমতা। সন্দেহ সম্পূর্ণ ব্যক্তি ও নব্যপ্রেম জাগা কিশোরী দুজনের পক্ষেই প্রবলভাবে অসম্ভব কিছু। স্তব্ধ ইমরানের হুঁশ ফেরার পূর্বেই রমণী কামরা ত্যাগ করেছে। কিন্তু এই গান কেন গাইল এই মেয়ে? আশেপাশে চেঁচামেচি পূর্বের ধ্যান থেকে বের করে এনেছে ইমরানকে। শোরগোলের আওয়াজ শুনে তাকিয়ে দেখে ক্যাশে বসা মেয়েটির সাথে গায়ে পড়ে তর্ক করছে মিনহাজ কন্যা। মিনহাজ কিছুতেই মেয়েকে থামাতে পারছে না। ইমরান এগিয়ে এসে প্রশ্ন করল, কোনো সমস্যা? মোনা চেতে বলল, অবশ্যই সমস্যা। কয়েকটা লিপস্টিক চেয়েছি, বলে কিনা নেই। তাই বলি, যাই বলি তাই নেই। রেখেছেটা কি? যখন বললাম কেন নেই, তখনই মুখে মুখে তর্ক শুরু। আসলে সব লিপস্টিকে আছে, ধ্যান তো অন্যদিকে। আমি খুঁজে খুঁজে বের করলাম, শপে কোনো হ্যান্ডসাম পুরুষ আসলে সেদিকে নজর দেয়। মিনহাজ ইমরান একে অপরকে দেখছে। মিনহাজ প্রশ্ন করল, এই মেয়ে কি আমার দিকে তাকিয়ে আছে আম্মা? বাবার কথা বুঝতে পেরে মোনা বেকুব বনে গেল। হাই, কি বোঝালো আর বাবা কি বুঝলো? বাবার দিকে তাকিয়ে বলে, জি বাবা, তোমাকে দেখছিল, সাথে আরো অনেকজনই। বাদ দাও, আমি এখানে শপিং করব না বলেই হনহন করে বের হয়ে গেল। ইমরান যা বোঝার স্পষ্ট বুঝেছে। অতর চেপে হাসি লুকালো। এ মেয়ের এত তেজ! সেলস গার্ল মেয়েটার চাকরি নিয়ে টানাটানি। এদিকে ম্যানেজার হাত জোর করে ক্ষমা চাইছে ইমরান এবং মিনহাজের কাছে। ইমরান আশ্বস্ত করে বলল, প্যাক করে দিন সব, যা যা ম্যাডামের পছন্দ হয়েছে। আর একটু সাবধানে থাকবেন স্টাফদের ব্যাপারে। তবে ক্যাশে বসা মেয়েটির সাথে খারাপ ব্যবহার করবেন না, ভুল মানুষই করে। ম্যানেজার খুশি হয়ে গুছিয়ে দিলেন সব প্রোডাক্ট। মিনহাজ বোকা বনে ইমরানকে বলল, মেয়েটা এমন করলো কেন রে? ইমরান আফসোস করে মনে মনে বলল, তোমার মেয়ের মতিগতি ও নিজে বোঝে কিনা সন্দেহ সবাইকে নাজেহাল করে ছাড়ে। যদি জানতে কেন এসব করছে তাহলে এতক্ষণে দুবার শপিং মলে অজ্ঞান হতে। মিনহাজকে আশ্বস্ত করে বলল, হয়তো মেজাজ খারাপ, কোনো কারণে বাদ দাও। অসহায় ভঙ্গিতে মিনহাজ বলল, কি যে করব, মেয়েটাকে নিয়ে মারতেও তো পারবো না। ঠিক হয়ে যাবে, রিয়াক্ট করো না, বয়সটাই এমন। রিয়াক্ট করছি না, তবে মোনা কেমন খিটখিটে হয়ে যাচ্ছে দিনের দিন। সময় দাও। সাপ্তাহিক ছুটির দিন। স্কুল কলেজ সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ। কেবল টিউলিপ ইন্টারন্যাশনাল খোলা আজ।
টিউলিপ খোলা রাখার কারণ হলো তামান্নার আজ বিয়ে। সবাই অফিস থেকে একসাথে যাবে গাড়ি নিয়ে। তবে কাজপাগল 3 বস আজ অফিসে এসেছে ভোরে, ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে। বাকিদের উপর প্রেশার নেই, সাজুগুজু করে সবাই আড্ডা দিচ্ছে। অফিস থেকে বিয়ে বাড়ি অনেকটাই দূরে। অফিসের নিচে অপেক্ষা করছে আরও কিছু কলিগদের জন্য। মোনা রিক্সা থেকে নামতেই রিমি চৈতি জাপটে ধরল। এমন সময় অফিসের এক্সিট দরজা দিয়ে 3 বসকে বের হতে দেখতে পেল সকলে। 3 জনকেই আকর্ষণীয় লাগছে। রিমির হাতটা বুকের কাছে নিয়ে বলল, কি দরকার এইভাবে মেয়েদের নজর কাড়ার? রিমির কথা মোনার কানে বাজলো। বোঝার চেষ্টা করলো কথাটি কার উদ্দেশ্যে বলা। সাদাফের দিকে ফিরে বলল, রিমি আপু কি বললো ভাইয়া? সাদাফ তিরস্কার করে বলল, আর বলো না, দিবা স্বপ্ন দেখছে। ইমরান স্যারকে নাকি মনে ধরেছে, সকাল সন্ধ্যা স্যারের নাম জপ করছে। চৈতি বলল, তাই তো স্যার ওর কর্মকাণ্ডে বিরক্ত। সিক্স সেন্ট বলেও ব্যাপার আছে। কেউ কাউকে পছন্দ করলে মানব মন সহজেই ধরে ফেলে। মোনার বিমর্ষ মনে ভয়ের চাপ। রিমির সাজ দেখে এতক্ষণ ভালো লাগলো, এখন বড্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে চুলগুলো টেনে এলোমেলো করে দিতে, সাজ নষ্ট করে দিতে, ল্যাং মেরে মাটিতে ফেলে দিতে। আফসোস কিছুই করতে পারছে না। ইমরানের দিকে তাকাতেই দেখল মিনহাজ এবং নয়নের সাথে কথা বলাতে ব্যস্ত। সাজগোজ পরিপাটি, অফসাদা ব্লেজার স্যুট, কালো শার্ট, বেশ রুচিসম্মত আজকের সাজ। ঠোঁট বাঁকিয়ে মোনা ভাবনা থেকে বেরিয়ে এলো, পরে দেখে নিবে। আজকের দিনটা পণ্ড হোক চায় না সে। এরই মাঝে সবার গাড়ি চলে এসেছে। মোনাকে দেখে নয়ন এগিয়ে এলো, ভাগ্নিকে আগলে ধরে সামনে নিয়ে এলো। মিনহাজ হালকা হাসলো, বাবার কাছে ছুটে এলো। বাবা মাথায় হাত রেখে বলল, মাশাল্লাহ, আমার মেয়েটা বেশ বড় হয়েছে। এটা তো তোমার মায়ের শাড়ি, তাই না? উপনিস মাথা নাড়ল মোনা। নয়ন ভাগ্নির গাল টেনে বলল, একটা প্রিন্সেস লাগছে আমার মাটাকে। মোনা হেসে প্রতি উত্তর করে, লাগছে না জমিদারের বউ? মিনহাজ হো হো করে হেসে উঠল। মেয়ের এই ফ্যান্টাসি কবে যাবে? এই শতকে জমিদার কোথায় পাবে? ইমরানের দিকে তাকিয়ে মোনা উচ্চস্বরে সালাম দিল। এতক্ষণ মানুষটা রোদ চশমায় অক্ষি যুগল ঢেকে ফোনের দিকে তাকিয়েছিল, ইচ্ছাকৃত উপেক্ষা করছিল পরিবেশটা। মোনার ডাকে এত মানুষের সামনে উপেক্ষা করতে পায়নি। ফোন থেকে মাথা তুলে ঈষৎ হাসলো, প্রশ্ন করলো, কেমন আছো হামিংবার্ড? আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ এত কথা বলছি বাবা, মামার সাথে আপনি শোনেননি? অনিচ্ছাসূচক হাসি দিয়ে বলল, সরি, ফোনে একটা গুরুত্বপূর্ণ মেইল পড়ছিলাম, খেয়াল করিনি। মোনা পুনরায় বলল, আমাকে জমিদারের বউ লাগছে না? পূর্বের বাক্যটিও শুনেছে ইমরান, আলোচনা এড়াতে বলেছিল শোনেনি। লাভের লাভ তো হলোই না। এই মেয়ে পূর্ণ বাক্য উচ্চারিত করল। ইমরান রোদ চশমার আড়ালে পূর্ণ মনোযোগে তাকিয়ে দেখল সবুজ আর ম্যাজেন্ডার কম্বিনেশনে জামদানি পরেছে, চুলে বেনির গাজরা, হাতে চুড়ির গোছা, গলায় সীতা, কানের সাথে লাগানো কুন্দনের ইয়ার স্টাড। ইমরানের জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত প্রেমে পড়ে যেত। অফিসের অনেকেই আর চোখে মোনাকে দেখছে। ইমরানের ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত দিচ্ছে অন্য কিছু। বড্ড পরিণত লাগছে এই মেয়েকে। চোখ ফেরাতে পারছে না, অবদ্ধ চোখ দুটো বারবার ফিরে যায় রমণীর পানে। মোনা ভাবনায় ছেদ ঘটিয়ে বললেন না তো? হ্যাঁ, ভালো লাগছে, তবে কার বউ লাগছে জানি না। মোনা মুখ ভেঙচি দিয়ে নয়নকে বলে, ওনাকে কোথায় পেয়েছো তোমরা? রোবট একটা, আমার প্রাণহীন অনুভূতি। কেন? মিনহাজ খুশখুশ করে কেসে উঠল। মেয়েকে সাবধানী ইশারায় বলল, সামনে আগাও। সাদাবদের সাথে যাবে নাকি আমাদের সাথে? মোনাকে পেছন থেকে সকলে ডাকছে। এদিকে রিমি, তিহান, সাদাফ এবং চৈতি এগিয়ে এলো। সাদাফ আগ বাড়িয়ে বলল, আমাদের সাথে গেলে? কথা শেষ হওয়ার আগে ইমরান বলে উঠল, মোনালিসা গাড়িতে বসো। নয়নের মস্তিষ্ক ফাংশন করছে অন্যভাবে। কিছু একটা বুঝে সাদাফকে বলল, আমাদের গাড়িতে তো আমরা 3 জন।
তোমাদেরটাতে উঠলে চাপাচাপি হয়ে যাবে। আমাদের সাথে যাক। বমি করার প্রবণতা আছে মোনার। বসের কথার উপর কথা বলেনি আর। এরা খুব করে চেয়েছিল একই গাড়িতে উঠবে। তিহান আজ গিটার এনেছে। মোনার মন চাইল ওদের সাথে যেতে। কত মজা করবে গাড়িতে সবাই, অথচ মানুষটা দিলই না। আগ বাড়িয়ে বাধা দিল। নয়ন মিনহাজ গাড়িতে উঠে বসেছে। মোনা বাইরে দাঁড়িয়ে সাদাবকে ইশারা দিচ্ছে। ইমরান মোনার পেছনে দাঁড়াতেই সাদাব ঢোক গিলে নিজেদের গাড়িতে উঠে গেল। এদিকে মোনা সাদাবের কাণ্ডে পেছন ফিরে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। ভুরু কুচকে ভেঙচি দিয়ে গাড়িতে উঠে বসবে এর আগেই ইমরান বলে উঠল, বিয়ে কি তোমার? এত সাজের কি আছে? মোনা স্তব্ধ। বারবার অক্ষি পলক চাপটে যাচ্ছে। খারাপ লাগা সব গলায় দলা পাকিয়ে এলো। নয়ন ডাকছে। বের হয়ে ভাগ্নিকে টেনে ভেতরে ঢোকালো। রবিনের সাথে ইমরান বসলো। মোনা স্থির হয়ে সামনে দৃষ্টি দিল। মুহূর্তে জমে গেল ভরকলো একগুচ্ছ খারাপ লাগা। জোরে শ্বাস টেনে চোখ বুঝল, গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা জল। গাড়ির উপরে মিররে চোখ পড়তে ভেসে উঠল বিষণ্ণ মোনা, অশ্রুসিক্ত আঁখি। নয়ন এবং মিনহাজ গল্পে মগ্ন। মোনাকে কাঁদতে দেখে আচানক পেছন ফিরল ইমরান। মেয়েটা তখনও অশ্রুজল মুছছে মুখটা আড়াল করে। ইমরান ঘাড় ঘুরিয়ে বাইরে চোখ দিল। ইউনিমার্টের ঘটনা কিছুতেই ভুলতে পারছে না। জন্মদিনে কেক কাটতে অফিসে এসে যা বলল, বারবার সেই কথাটি মস্তিষ্কে হানা দিচ্ছে। সেদিন লেডিস স্টাফের সাথে দুর্ব্যবহারের কারণ ছিল মেয়েটি ইমরানকে দেখছিল। রাস্তায় পথ চলতে অনেক ঘটনার মুখোমুখি হতে হয়, তবে এমন ঘটনা বিরল যা মোনা ঘটালো। ইমরানের যখন ব্যাপারটা বোধগম্য হলো, তখন থেকে নিজেকে বড্ড অপরাধী মনে হওয়া শুরু হলো। এমএ নিজেকে শেষ করার উদ্দেশ্যে আগুন নিয়ে খেলতে নেমেছে। আবেগের বয়সটাতে এভাবে পিছলে পড়লে এই মেয়ের ভবিষ্যৎ শেষ। এ যেন কল্পনা অতীত। মিনহাজ ভাইকে কি করে মুখ দেখাবে? মনের মাঝে যেসব কুভাবনা আসছে সব কিছু যদি মিথ্যা হতো। তামানাদের গ্রাম সাজানো গোছানো ছবির মতন। রাস্তার দুধারে খেজুর গাছ, তাল গাছের সারি, পাশে জমির আইল, ধান ক্ষেত, সব সবুজে আবৃত। মাঝে মাটির সরু রাস্তা, মন মাতানো সেই সৌন্দর্য। বাবার গলা ধরে বায়না করল মিনহাজ কন্যা, বাবা একটু নামিয়ে, এত সুন্দর গ্রাম, মন চেয়েছে মাটিতে হাঁটতে। জন্মের পর থেকে শহরের ইট পাথরে মানুষ, তাই সায় দিতে মিনহাজ মাথা ঝাঁকালো। তবে মিনহাজ কি আর অনুমতি দেওয়ার সুযোগ পাই? এরই পূর্বে মোনার গুণধর মামা লাফিয়ে নামে গাড়ি থেকে। ভাগ্নিকে নামিয়ে গাড়ি সাইড করতে বলে রবিনকে। এক্ষেত্রে মিনহাজ এবং ইমরান নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। রবিন গাড়ি সাইড করতে সবাই নেমে দাঁড়িয়ে পড়ল তাল গাছের নিচে। পেছনে সাদাবদের গাড়িও রাস্তা থেকে নেমে মাঠের একপাশে দাঁড় করালো। সরু রাস্তায় দুটো গাড়ি দাঁড় করানোর জায়গা নেই। মোনা পায়ের জুতো খুলে মাটিতে পা রাখল। ঠান্ডা মাটি যেন শরীরে কম্পন ধরিয়ে দিয়েছে। সতেজ হাওয়া বইছে, প্রাণ ভরে শ্বাস নিল। হাওয়ার দমকাতে যেন শিহরণ জাগিয়েছে। তালগাছে ছিঁড় দিয়ে সূর্যের চিটা এসে পড়ল রমণীর বদনে। এ যেন সূর্য স্নান। অবাধ্য চৌকিদের বারংবার বারণ করা হচ্ছে যেন সেদিক পানে না যায়। রিমিরা কাছাকাছি এসে ঘুরছে। রিমি বলে উঠল, মোনা পা চুলকাবে, জুতা খুললে কেন? মাটি দেখলেই গা গুলায় আমার। মাটিতে কত নোংরা থাকে, আর এ তো গ্রামের মাটি। কথাটা কানে বাজলো। রিমির ইমরানের প্রতি অনুভূতি আছে জানার পর থেকে সহ্য হচ্ছে না মোনার। এখন আবার জ্ঞান দেওয়াটা অতিরিক্ত লাগছে। আজকে চুলগুলো টেনে দিবে। কি সুন্দর ঢং করে স্ট্রেট করেছে, করাচ্ছি স্ট্রেট। কিছু একটা বলতে যাবে, এর আগে কড়া ভাষা কানে এলো। মিস রিমি মাটি দেখলে যদি গা গোলায়, তাহলে আপনাকে দেখলেও গা গোলানোর কথা আমাদের। আপনিও তো মাটির তৈরি। থতমত খেয়ে গেল সবাই। জিহ্বায় কামড় দিল সাদাব, তিহান। রিমি এসব বিলাসিতা একদিন না সবইকে ডুবায়। কোথায় কি বলতে হয় জানা নেই এই মেয়ের। মিনহাজ ঘটনাটা সামাল দিয়ে বলল, কথাটা হয়তো রিমি ওভাবে বলেনি ইমরান, বাদ দে। বাতাসটা অনুভব কর। অনেক বছর পর গ্রামে এলি, ভালোই লাগছে।
ঘন মেঘে ঢাকা আকাশের মতো মুখটা করে একটু সামনে চায়ে নিচে দাঁড়িয়ে ফোন বের করলো। রোদের আবছা ইমরানের মুখে পড়ছে। মোনা নিষ্পলক তাকিয়ে আছে ইমরানের দিকে। চোখের সানগ্লাসটা বেশ মানিয়েছে। মোনা আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে খানিকটা পা ফেলে সামনে এগিয়ে গেল। রোদ চশমার আড়ালে খালি পায়ে হেঁটে আসা রমণীর গতিবিধি ঠিক পরিলক্ষিত হচ্ছে। এই খবর কি রমণী রেখেছে জানি না। শাড়ি কুচি ধরে ইমরানের সামনে এসে দাঁড়াই। মোনাকে কথা বলার সুযোগ না দিয়ে দৃষ্টি সামনে রেখে মোনার দিকে না তাকিয়ে বলল,